আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমরা করছি আমাদের ফেস দ্য পিপল ঢাকার অফিস থেকে। আজকে একটু ব্যতিক্রমী আয়োজন, আমার দুই পাশেই নারীদেরকে দেখতে পাচ্ছেন। এই অনুষ্ঠানটি একটি বিশেষ আয়োজন এই কারণে যে আমাদের বিগত যে রাজনৈতিক দিনগুলো ছিল ফ্যাসিস্ট আমলে, যখন শেখ হাসিনার অত্যাচারের দিনগুলি ছিল রাজনীতিতে, তখন যেই রাজনীতি আমরা রাজপথে দেখেছিলাম, সেই রাজপথের আন্দোলন বলতে আমরা মিছিল, মিটিং বা নির্যাতন, বিভিন্ন ধরনের স্বৈরাচারের যে দোসর নামধারী যেসব পুলিশ বাহিনী ছিল তাদের লাঠির আঘাত খাওয়াতে গেছিল। বিভিন্ন সময় আমরা অনেক আন্দোলন দেখেছি যেখানে নারীরা প্রধান ভূমিকা পালন করেছিল, এবং সেই প্রধান ভূমিকা পালনকারীদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে ছিল বিশেষ করে বিএনপির মহিলা দল, এবং মহিলা যেসব উইংগুলি ছিল তাদের সেসব নেতৃস্থানীয় নারীরা ছিল সবচেয়ে বেশি এগিয়ে। আমরা তাদেরকে সবসময় দেখেছি অনলাইনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তাদের সক্রিয় ভূমিকা। তারা অনেকটাই দলীয় রাজনীতিটাকে অনেকটাই তাজা রাখবার জন্য সবসময় ভূমিকা রেখেছে। সেসব চেনা মুখগুলিকে আমরা আজকে এনেছি, একটি অংশকে এনেছি। আমরা পর্যায়ক্রমে আরো অন্যদেরকে আনার চেষ্টা করব। আজকে আমরা যাদেরকে আমাদের স্টুডিও আনতে পেরেছি তাদের মধ্যে 5 জনকে আমি পরিচয় করেছি। আমার সর্ববামে রয়েছেন তাসলিমা খান চিনু, আমার বামে রয়েছেন, তিনি মহিলা দল, সবাই মহিলা দল নেত্রী আজকে আমার পাশে। এরপরে রয়েছেন কল্পনা ইসলাম, তিনিও মহিলা দল নেত্রী। আমার ডানে রয়েছেন সালমা ইসলাম বিনু, মহিলা দল নেত্রী। আছেন পারুল আক্তার, মহিলা দল নেত্রী, এবং রয়েছেন সৈয়দা দিলারা পলি। আপনাদের 5 জনকে অনেক ধন্যবাদ। আপনারা 5 জনই হলেন অনলাইনে সবসময় সক্রিয় থেকে বিগত ফ্যাসিস্ট আমলে বিরোধী দলীয় রাজনীতির যে রাজপথের রাজনীতিগুলো আমরা দেখতে পেয়েছি, সে সময় আপনারা সবসময় নিজেদেরকে সম্মুখ ভাগে রেখেছিলেন। যতই ঝড়ঝাপটা এসছে, যতই ঝুঁকি এসছে, আপনারা সবসময় সেগুলোকে শান্তি মোকাবিলা করেছেন। দুঃখ কষ্ট নিয়েই বর্তমান রাজনীতি। এখনো পর্যন্ত আপনারা ক্ষমতার মুখ দেখেননি, যেহেতু বিএনপি করেন আপনারা, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু ক্ষমতার কাছাকাছি গেছে অনেকে মনে করেন। এই ক্ষমতার কাছাকাছি গেছে, আপনারাও কি ক্ষমতার কাছাকাছি গেছেন কিনা আমি যদি শুরু করতে চাই। পলি দিলারা পলি, সেই সময়কার আপনার ভূমিকা আর বর্তমানে কিরকম আছেন এই 1 বছর পর? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে, আমার দর্শক বা আছে আমাদের পাশে যারা উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদের দলীয় জাতীয়তাবাদী দলের আছেন, সবাইকে শ্রদ্ধা সম্মান রেখে আমি আমার কথাগুলো আমি পেশ করছি। যেটা আসলে যেটা বললেন, আমরা তো সবসময় লক্ষ্যে এগিয়ে গিয়েছি যে আমাদের একটা রাজপথের কার্যক্রমে আমরা ধাপে ধাপে আমরা একটা এই কাজের অনুসারে আমরা এগিয়ে যাব, এটা প্রেক্ষাপটে গিয়েছি। ঠিক আছে, আমরা রাজপথে ছিলাম, অনেক বছর ধরে আছি। আমি তো 90-এর পর থেকে, আমি যখন জানতাম না বুঝতাম না তখন থেকে আমি রাজপথে আছি, ওয়ার্ড থানা এখন আছি একটা বর্তমানে। আসলে আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু বিএনপি নির্যাতিত, গুম খুন যেটা আছে। আর ছাত্র আন্দোলন যেটা আমি বলছি, যে এবার যে ছাত্র আন্দোলন আমাদের হয়েছে, আমাদের ছেলেমেয়েরা যারা প্রাণ দিয়েছে, কি সন্তান ভাই বোন, আমরা যারা, আমার 2টা ছেলেকে নিয়ে আমি রাজপথে, আমাদের শুরু মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকেই। আমার বড় ছেলে গ্রাজুয়েশন, ছোটটা এবার ইন্টার দিল। তা 2টা ছেলে আমার সাথে ছিল। আবার এখান থেকে আমি শান্তিনগর, প্রেস ক্লাব, সব জায়গায় আমাদের আমিনুর ভাই ছিল, সবার সাথে আমি ছিলাম। তা যাই হোক, আমরা নিজে চোখে কিন্তু আমরা দেখেছি যে এই সন্তানরা কিভাবে মার কোর বাবার কোর খালি করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে আমাদের এই স্বৈরাচারী শেখ হাসিনা ফ্ল্যাশ সরকারের, মানে যারা নিঃসঙ্গভাবে মানে এদেরকে বিতাড়িত করেছে, যেভাবে প্রাণ দিয়েছে, অনেক অনেক তো তাজা রক্তদের নিজেও প্রাণ দিয়েছে, দেখেছেন আপনারা সকলেই। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রেখে বলা এটা যে আমরা কিন্তু যখন রাজপথে আন্দোলনে ছিলাম, এই ছাত্র আন্দোলনে আমরা যখন বের হয়েছি, অনেক সময় দেখা গেল সিটি নাম আল্লাহর নাম নিবেছে যে আমরা আগে মানে বাসায় ফিরতে পারবো কিনা, বা এরকম একটা হাতে নিয়ে মানে কেমন যেন লেগেছে যে আমাদের সন্তানরা রাস্তায়, আমরা এখানে ঘরে। তা আমরা প্রাণ
ভাবে চেষ্টা করেছি যে এই সন্তানদের কিভাবে রক্ষা করবো। আর এই যে আমাদের আন্দোলনটা, যেটা আমাদের শেখ হাসিনাকে বিতাড়িত করা যে একটা আমরা মারমুখী, তো এটা আমরা কিভাবে এই লক্ষ্যটাকে জয় করে আমরা এই ছাত্রীদের প্রতি আমরা একটা সহানুভূতি দেখাবো, এই লক্ষ্যে আমরা ছিলাম জানকে বাজি রেখে। তা আল্লাহর ইচ্ছা অশেষ মেহেরবানি যে স্বৈরাচারী ফ্যাসিবাদ এই শেখ হাসিনাকে বিতাড়িত করতে পারাতে আমাদের মন শান্ত হয়েছে ঠিক, কিন্তু যারা প্রাণ দিয়েছে আমি মনে করি যারা এখন অনেক ছাত্র আন্দোলনের উপলব্ধি করে অনেক টাকা পয়সার মালিক বা উপরের দিকে যেতে চাচ্ছে, আমি তাদের লক্ষ্য করে একটা কথা বলতে চাই, যারা প্রাণ দিয়েছে তাদের ঘরে ঘরে যেন তারা একটু পৌঁছায়, যাদের জন্য তারা এত বড় ঊর্ধ্বে আসছে তাদের কিন্তু কেউ দেখছে না, মানে খোঁজ করছে না, যাদের প্রাণ দেওয়া হচ্ছে। আমি চাচ্ছি আমরা যে মা বা আমরা রাজপথের বা আমরা ছিলাম, এই সন্তান মানে আমাদের সন্তান, আমরা চাচ্ছি তাদের প্রতি সবার একটা সহানুভূতি হোক, বা যারা সরকার হোক বা যারা আছেন তাদের ঘরে ঘরে যেন পৌঁছে দেয় যে আমরা যে লক্ষ্যে আমরা আসতে পেরেছি, যতদিন আমরা আসতে পারি না, আমরা ঘরের থেকে বের হতে পারি না, ঘরে থাকতে পারি নাই, আমরা নিজের জীবনকে বাঁচিয়ে রেখে বিভিন্ন জায়গায় আমরা ছুটে বেরিয়েছি, আত্মীয় স্বজন আমাদের রাখতে দেয়নি, মানে থাকতে দেয়নি, তোমরা কোথায় পালাবো। আমরা চাই যাদের জন্য আমরা একটু ভালো জায়গায় স্থান আমরা নিয়েছি তাদের ঘরে ঘরে যেন সবাই একটু বার্তা পৌঁছে দেয় যে আপনারা কেমন আছেন, একটু সহানুভূতি ওদেরকে দেখা। এই আন্দোলনের আগে আপনারা আপনাদের বিএনপির পক্ষ থেকে যেভাবে আপনারা রাজপথে ছিলেন, সেই সময়কার থাকা আর বর্তমানে থাকাটার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন কিনা? আপনারা তো ক্ষমতার কাছাকাছি গেছেন, নিজেরা যে সেই সময়গুলোতে অনেক বেশি অবদান রেখেছিলেন, অনেক ত্যাগ, অনেক নির্যাতন সয়েছিলেন, এখনকার যে পরিস্থিতি এসছে, এখন তো আপনার ক্ষমতার কাছাকাছি, ব্যক্তিগতভাবে আপনি বা আপনারা এই যে পাঁচজন আছেন, আপনাদের অবস্থান কি? আপনারা কতটা ক্ষমতার কাছাকাছি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন সেটা লোকে আমরা বলি, আমরা আসলে সব সময় সক্রিয় ছিলাম, মানে যে আগের কথা বলছেন আর বর্তমান, তখন তো আসলে আমাদের মিডিয়াটা কম ছিল। হ্যাঁ, দেখা গেলো ফটোগ্রাফ বা একটু ভিডিও টিডিও হতো। এখন আসলে যে এই আমাদের মিডিয়াটা কিন্তু একটা সাক্ষী হিসাবে আমাদের আছে, যখন আমরা কোনো কার্যক্রম করি বা আড়ালে হোক এই প্রকাশ হোক, তা আমাদের আগে অনেকই আমরা নির্যাতন শিকার হয়েছি। যেহেতু আমি অনেক বছর ধরে রাজনীতি করি, আমি আমাদের বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত, যেটা 3 জন নারী আমরা হরতালের দিন অ্যারেস্ট হয়েছিলাম এই 13 সালে, তখন দেখেছি আমাদের অবৈধভাবে কিন্তু আমাদের থানার আমরা বসাই, ওইখানে ভ্রাম্যমাণ এসে আমাদের সাজা দিয়ে দিল 3 মাসের। তা যাই হোক, এটা আমাদের বিএনপির প্রতি আমি মনে করি আগে থেকেই যে একটা নির্যাতন আমরা দেখেছি চোখে থেকে। হ্যাঁ, যে মনে করি যে আমরা যে ধাপে ধাপে এই পর্যন্ত আসছি, এই বর্তমানটা ভালো, হ্যাঁ আমরা দলে যাব, কিন্তু আমাদের নির্যাতনের যে প্রতিচ্ছবিগুলা ভেসে উঠে বা এই শরীরের মধ্যে, আমি অনেক মায়ের খেয়েছি, আমার দেখেনি ছবি স্পট 13 সালের পুলিশের মায়ের, বা বক্সিবাজার ম্যাডামের হাজিরার সময় খিদমা হাসপাতাল ভর্তি ছিলাম, আমাদের উপরে পুলিশের মানে পাড়াটা মানে খুব অনেক নির্যাতন করেছে, আমি অনেকবার আহত হয়েছি। কিন্তু ওটা দিয়ে মনে করি যে আমরা ধাপগুলো পেরে এখানে আসছি, আসাটাতে মনে হয় যে আমরা ভালো দিকে আছি কিনা এটা নির্বাচনের উপর নির্ভর করে। তবে আশাবাদী এর জন্য কেন, যে আমাদের এই দল বিএনপি দল যতটুকু নির্যাতন মানে হয়েছে, এটা থেকে আমরা অধিকার নিয়ে মানে আল্লাহর কাছে একটা করি যে এই জিনিসটা আমরা পাওয়ার আশা করি। হ্যাঁ, সেটি পরের বিষয়, একটা বড় ধরনের নির্যাতনের রেজিম থেকে আপনারা রিলিফ পেয়েছে। চিনু, একই প্রশ্ন আপনার কাছে। আসলে আমরা যারা ছাত্র রাজনীতি করে পর্যন্ত এসেছি, আমি 87 সাল থেকে আমি ছাত্র রাজনীতি করি। তো আমরা যখন কলেজে পড়ি তখন মনে করেন যে আমাদের তো রাজনীতি ছিল না আমাদের কলেজগুলোতে, আমরা লুকিয়ে লুকিয়ে রাজনীতি করেছি, রাজপথে আন্দোলন করেছি, করতে করতে এখন মহিলা দল করি। তো বিগত দিনে আমরা যে সাফারটা হয়েছে, আমাদের তো অ্যাকচুয়ালি মুখ খোলার কোনো উপায় ছিল না। 17টা বছর যে আমরা রাজপথে যেভাবে আন্দোলন করে আমরা মাঠটাকে ধরে রেখেছি, একমাত্র সেটা উপরওয়ালা বড় সহায়। আর 2 নাম্বার হলো আমাদের যে প্রাণ, মানে আমাদের যে প্রিয় 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ডেমোক্রেসির মা, উনি এই দেশে থেকে ওনাকে বিতাড়িত করার জন্য বহুতবার ফ্যাসিস্টবাদী সরকার চেষ্টা করেছে,
কিন্তু সে কিন্তু শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে সে আমাদের এই দেশটাকে ছাড়েনি, এবং তার এই যে একটা ত্যাগ স্বীকার করা, এবং তার এই বিশাল ত্যাগ স্বীকার করার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা অনেক সাহস পেয়েছি আন্দোলন করার জন্য। এটা কিন্তু অনেক বড় একটা মুখ্য বিষয়, কারণ আমাদের নেত্রী আমাদের এটাই শিখিয়েছে গণতন্ত্র কি, নিরপেক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায়, সে কিন্তু আমাদের এটা শিখিয়ে দিয়েছে। যেমন আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সে এখন আমাদের কাছে বার্তা পাঠাচ্ছে যে আমরা যেন দলবদ্ধ ভাবে থাকি, আমরা যেন কখনো কোনো রকম, আমাদের বিগত দিনেও বলেছে এখনো বলছে যে আমাদের ভিতরে যেন কোনো রকম কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব জানি না থাকে, বা আমরা জানি কারো বিরুদ্ধে কারো আমাদের দলীয় ভাবে আমরা জানি বিচ্ছিন্ন না হয়ে যাই, কেউ যেন আমরা কোনো অপকর্মে না জড়িয়ে পড়ি। এই যে আমাদের যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, 31 দফা দিক নির্দেশনা দিয়েছে, এবং আমরা যেটা বিগত দিনে লক্ষ্য করেছি যে আমাদের উপরে যে এই যে টর্চার গুলো হয়েছে, আমরা ঘরে থাকতে পারিনি, আমার মা হাসপাতালে ছিল, হাসপাতালে মাকে রেখে আমরা আন্দোলন করেছি রাজপথে। আমরা যে এই যে রাজপথটাকে ধরে রেখেছি শুধু আমাদের একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই উনার আদর্শে আদর্শিত বলে আমরা এই জন্য আমরা এতটা সাহস পেয়েছি যে আমরা রাজপথটাকে কখনো ছাড়িনি, এবং সে বিগত দিনে যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা এখন আমাদের এই জন্য মানে লাঘব হচ্ছে যে আমাদের ওইটার যদি ওই মুহূর্তে যদি আমরা কষ্টটা না করতাম, বা ওই মুহূর্তে যদি আমরা রাজপথটাকে ধরে না রাখতাম, আজকে মনে হয় আমরা এই দেশটাকে এতটুকু আনতে পারতাম না, দেশ স্বাধীন করতে পারতাম না। আর আজকে এই দেশ স্বাধীন করার পরিপ্রেক্ষিতে আমরা যে স্বাচ্ছন্দ্য বোধ করে যে সাহস করে উন্মুক্ত ভাবে একটা কথা বলতে পারছি, যে বাক যুদ্ধটা শেখ হাসিনা করে গিয়েছিলেন, এখন সেটা আর আমাদের মধ্যে নেই। আমরা এখন নির্দ্বিধায় আমাদের যার যার মনের যে ভাব প্রকাশ আমরা করতে পারছি, নির্দ্বিধায় আমরা রাস্তায় চলাফেরা করতে পারছি। তারপরেও বলবো যে বিগত দিনের সামনে যে আরেকটা দল তৈরি হচ্ছে কিংস পার্টি যেটা বলে, সেই কিংস পার্টি কিন্তু এখন আবার সেই ফ্যাসিস্টবাদী সরকারের মতো আবার মানে ত্রাণ নিচ্ছে। তো সেইটা আমরা যদি দলবদ্ধ ভাবে একত্রিত থাকি, আমার মনে হয় না যে এরা খুব একটা সুবিধা করতে পারবে। আর আমাদের মধ্যে আপনাদের নিজেদের অবস্থান কিরকম এখন বর্তমানে? আমাদের দলীয় ভাবে যেটা বলবো, আমরা মহিলা দল যারা, আমাদের মহিলা দলটাকে আসলে কিছু কিছু 5 তারিখের পরে যারা আসছে এসে আমাদের দলে সম্পৃক্ত হয়েছে, সেখানে মনে হয়েছে যে আমাদের ভূমিকা নাই বলা চলে। কারণ আমরা বিগত এই যে 33 বছর আমার ব্যক্তিগত জীবনে 33 বছর আমার লাইফ থেকে চলে যাচ্ছে রাজনীতি করে, আমার কোনো দিকে মানে আমার সংসার ধর্ম করিনি, শুধু এক পলিটিক্স করি। ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হয়েছে, এই দল করতেছে, এটা করতেছে, সেটা করতে, কিন্তু তারপরেও মনটাকে একটা সান্ত্বনা ছিল যে না, দল তো আমাকে কিছুটা হলেও মূল্যায়ন করছে, কিন্তু 5 তারিখের পরে যারা আসছে তাদের জন্য আমরা হারিয়ে যাচ্ছি। এই তাদেরকে যে কিছু কিছু আমাদের মধ্যে তারা কি আগে ছিল না, না তাদেরকে আমরা কখনোই দেখিনি, বরঞ্চ মনে হচ্ছে যে আমরাই মনে হয় 5 তারিখে আমরা ছিলাম না, আমরাই ছিলাম পরে নতুন আসছে, আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা কারা, তখন মানে আমরাই অবাক হয়ে যাই, তার মানে সে নতুন, সে আমাকে চিনতে পারছে না। ওদের অবস্থান হচ্ছে ওরা হয়তো বা কোনো নেত্রীর আত্মীয় স্বজন বা কোনো এভাবেই যারা আসতেছে তারা এভাবেই আসতেছে, কোনো নেত্রীর না তারা ছিল না। কারণ হচ্ছে আপনারা তো অল টাইম মিডিয়াতে দেখেছেন, আমরা রাজপথে সামনের কাতারে ছিলাম, আমরা সকালে বের হয়েছি না খেয়ে, রাতে ঘরে ঢুকে খেয়েছি। তো ফাঁকিবাজি রাজনীতি আমরা করিনি, আমরা দলকে ভালোবাসি, একেবারে সামনের কাতারে ছিলাম আমরা জীবন বাজি রেখে এই দলের জন্য কাজ করে গেছি। আপনারা যেটা বলছেন ছাত্র আন্দোলন, এটা আমাদের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ আমরা 17 বছর আন্দোলন করতে করতে আজকে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে পুরাটা ঘিরেই ছিলাম আমরা দল থেকে কি পাবো না পাবো ওই হিসাব তখন করিনি,
আমরা দলের জন্য ফাইট দিয়েছি, দলের জন্য রাজপথে কাজ করেছি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাজ করেছি। সে পর্যন্ত আপসিক নেত্রী, তার কথা চিন্তা করে আমরা দলের জন্য সামনের কাতারে থেকে আমরা কাজ করে গিয়েছি। তো আমরা দল থেকে কি পাবো পা না পাবো তখন ওই হিসাব আমরা করিনি। শুধু যে মাঠে থেকে তাই না, আমাদের ফেসবুক দেখবেন, টিকটক দেখবেন, ইউটিউব দেখবেন, সব জায়গায় আমরা দলটাকে তুলে ধরেছি। তো এই 5 তারিখের পরে যা দেখছি যে 5 তারিখের পরে আমরা নতুন হয়ে গেছি। আমার স্পষ্ট মনে আছে যখনই আমরা ওই শেখ হাসিনার রেজিমে যে কোনো ধরনের মিছিল মিটিং হতো, আপনাদের অবস্থান কিন্তু সামনের সারি। সেই সামনের সারিটাকে এখন আপনারা বসতে পারেন কিনা? না, এখন আর আমরা সেই সারিতে পারি না। নতুন এখন ওই যে বললাম আমাদের সবারই একমত, অনেক এটা নিয়ে খুব বিভ্রান্ত, মনের মধ্যে নিজেরা কষ্ট পাই। আমি একটা কথা বলি মাঝে, না আমি বলি আমাদের মধ্যে কিছু সিনিয়র নেত্রীরা আছেন, প্রত্যেক জায়গায় আছেন, এদের মাধ্যমে কিন্তু নতুনরা প্রবেশ করছে, কিন্তু ওনারাই মনে করে যে এরাই খুব মানে রাজপথের খুব বড় আমরা ওইটা আমাদের কষ্ট। আপনারা তখন হয়তো একদম মাঠ ইয়ের মধ্যে রাস্তার মধ্যে বসে থাকতেন, মাঠের মধ্যে বসে থাকতেন, যে স্টেজের সামনে কপালে পড়তো, মনে হয় যে এমনও আছে যে আমরা একই প্রোগ্রামে 5 বার ভিজেছি, আবার শরীরের মধ্যে শুকায়। তো এমনও সময় আছে পিছ থেকে গোলাগুলি হচ্ছে, বোমা ইয়া হচ্ছে, তারপরও আমরা ইনস্ট্যান্টে ওখানে ছিলাম। আপনার মাধ্যমে একটা কথা বলছি, আমরা যারা আছি একমত হয়ে, আমাদের বেশি কষ্টটা এখানে হচ্ছে যারা 5 তারিখে পরে আসছে, তারা বলতেছে অনেক আগে এটা করছি, অনেক আগে এটা করেছি, রাজপথে না নামলে কি হয়েছে, এরকম টাইপের প্রত্যেকটা ওয়ার্ড থানাতে কিন্তু আছে। আমরা চাচ্ছি যাদের মাধ্যমে এই নতুন আমদানি হচ্ছে যে নব্য বিএনপি, এটা যেন আমাদের নিরসন চাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের নেতৃবৃন্দ, সেটা হবে মানে আপনাদের কি করবে না করবে সেটা নেতৃবৃন্দের উপরে ছেড়ে দিচ্ছি, কিন্তু কথা হলো আপনাদের সেই অবস্থান থেকে এখনকার বর্তমান অবস্থানটা একটা বড় ধরনের টোটালি বর্তমান অবস্থা টোটালি, কারণ আমাদের যে এলাকায় বলেন, মহানগরে বলেন, আমাদের কমিটি তো হচ্ছে না, কমিটি এখনো ইয়া নাই, কিন্তু এই যে আমাদের যে মূল্যায়ন করা হচ্ছে না নারী নেত্রীদেরকে, এটা ঠিক না। আমার মতে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সেন্ট্রাল বোর্ডে আমাকে সরাই দিচ্ছে যে সে সেন্ট্রালে, কিন্তু আমাদের যে থানার নেত্রীরা, এটা আমাদের প্রত্যেক মহিলাদের নেত্রীদের মানে এক ইয়াতে দাবি যে আমাদের মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন বললে কি আমরা টাকা পয়সা চাচ্ছি তা না, আমাদের সম্মানের জায়গায় রাখতে হবে। যারা রাজপথে ছিল, যারা সামনের কাতারে ছিল, যারা প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা ইয়াতে অংশগ্রহণ করেছে, তাদের মূল্যায়ন চাই। আর কি চাচ্ছে এরা? তো এই মূল্যায়নটা 5 তারিখের পর আমি দেখছি না, নাই আমাদের নেই। ধন্যবাদ সাগর ভাইকে, ধন্যবাদ তিনজা পিপলকে এখানে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি বলতে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কষ্ট আমাদের জন্য করছেন, এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য করছেন, আমরা যদি চিন্তা করে দেখি সেই তুলনায় আমাদের কষ্ট কিছুই না। কারণ কি, আমাদের দেশ নেত্রী এই 82 বছর বয়সে এসে সে জেল খেটেছেন, তারপর তাকে একটা চিকিৎসা দেওয়া হয় নাই, তার যে মৌলিক চাহিদা, যে আমাদের মৌলিক যে চাহিদাগুলো থাকে, সেই চাহিদার ভিতরে তাকে কোনো কিছুই দেওয়া হয় নাই। তারপর জনাব তারেক রহমান সেই প্রবাসে দূরে বসে, এত দূরে বসে সে একটা চেয়ারের ভিতরে বসে থেকে, একটা চেয়ার একটা টেবিলে বসে থেকে দেশটাকে চালিয়ে যাচ্ছেন। তার যে কতটা কষ্ট, সেই তুলনায় আমাদের এই কষ্ট কিছুই না। তারপরও আমরা এই বাংলাদেশের জন্য, আমাদের জিয়াউর রহমান সবসময় বলতেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য আমাদের দেশনেত্রীকে দেখে আমরা ওনার কাছ থেকে প্রেরণা পেয়ে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে এই দেশকে ভালোবেসে দেশের জন্য, গণতন্ত্রের জন্য আমরা লড়ে গেছি। সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হলো কি ভাইয়া, আসলে ওই কল্পনা আপা যে বললো যে টাকা পয়সা, এখানে কিন্তু আমরা কখনো বলি নাই যে আমাদের টাকা পয়সা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। যখন কঠিন সময় ছিল
বলা হয়েছে যে আজকে ঝাড়ু মিছিল করতে হবে, ঝাড়ু মিছিল করতে বের হয়েছি। যেমন আমি যেহেতু সেন্ট্রালে আছি প্লাস আমি জেলাতেও আছি, আমার প্রতি নেতাদের দিক নির্দেশনা থাকতো সেন্ট্রালেও প্রোগ্রাম করতে হবে, জেলাতেও করতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে হলো জেলায় প্রোগ্রাম করতাম, তারপর আবার সেন্ট্রালে আসতাম। এমন কোন প্রোগ্রামে আপনি মানে আমাদের যে কিছু কিছু সোশ্যাল মিডিয়া তো তখন ছিল, আমাদের কাছে হয়তো আমরা ফোন ব্যবহার করতে পারতাম না, ছবি তুলতে পারতাম না, সবকিছু আমাদের অনেক, যেমন আমি সবাই দেখছে আমি বিগত 3টি বছর আমার মুখ দেখে বোরকা পরে চলছি, আমার কাছের মানুষগুলা ছাড়া আমাকে কেউ চিনতে পারে নাই। মানে তাহলে আমরা কতটা দলকে ভালোবাসছি। বাসার থেকে যখন বের হতাম সব সময় বলতাম যে বাসা থেকে তো নাই, আমি কিন্তু আমার বাসা তো সাভারে, আমি কিন্তু উত্তরাতে বাসা ভাড়া নিয়ে থাকতাম, বাসায় থাকতে পারতাম না। এমনকি রিজভি ভাইয়ের কাছেও আমি গিয়েছিলাম, আমার 14 বছরের বাচ্চাও আমার জন্য মামলা খেয়েছে, তো বাচ্চাকে নিয়ে আমি উত্তরে পালিয়ে থাকতাম। তো সেক্ষেত্রে আমার ছিল দুটো চোখ দেখা যেত, বোরকা পরে থাকতাম। অনেক সময় আমাকে সবাই নিয়ে হাসাহাসি করতো যে জামাত ইসলাম। ঢাকাতে যারা আমরা রাজনীতি করি হয়তো হয়েছে কি, যেমন আজকে একটা স্পট দিয়েছে যেমন মিরপুর আসো, এখানে আসো, হয়তো সবাই কষ্ট করছি আমরা, বের হয়ে আসা যায়, কিন্তু আমার জন্য এটা সহজ ছিল না। আমার সেই সাভার আশুলিয়া থেকে ঢাকায় আসতে ধাপে ধাপে আমি কয়েকবার গাবতলীতে মানে অ্যাটাক হয়েছি, কয়েকবার আমার ফোন কেড়ে নেওয়া হয়েছে, কয়েকবার ইয়ে হয়েছে, এগুলো মিডিয়াতে আসে নাই। তো আপনি তো আমাদের সাথে আর ছিলেন, জানবেন। তো সবকিছু মিলেয়া এত কিছুর পরেও এখন এই যে বলে যে দেশটা ছাত্র আন্দোলনে হয়েছে, এটা আমি অস্বীকার করি না। তবে কি আমাদের 19 দফা, আমাদের 21 দফা, তারপর আমাদের এক দফা 2023 সালের মার্চ মাসের 2 তারিখে কিন্তু আমাদের 1 দফার আন্দোলন শুরু হয়েছে। সেদিন আমরা এই পর্যন্ত প্যাক কাদার ভিতরে বসে থেকে দফায় দফায় বৃষ্টি, দফায় দফায় পানির ভিতরে আমরা রাজপথে থেকে, তখনই আমাদের ছিল 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে যাবি, এই স্লোগান নিয়ে আমরা রাস্তায় থেকেছি। এখন আপনারা যেমন মিডিয়া, আমরা অনেক কিছু বলতে পারি নাই, আপনার এই ফেস দ্য পিপল এই জুলাই অভ্যুত্থানের সময় অনেক অনেক বড় মানে অবদান রেখেছে, যেটা মানে ভুলার নয়, এটা ভুলতে গেলে ইতিহাসকে অস্বীকার করা হবে। তারপরে এখানে শুধু আমরা যে বলবো যে শুধু আমরাই করছি তা না, তবে আমরা কিন্তু আমাদের তারেক রহমান ওই একটা গন্ডির ভিতরে বসে থেকে, ওই চেয়ারের ভিতরে বসে থেকে, ওখান থেকে সে কিন্তু আমাদেরকে প্রস্তুত করে, তাকে ম্যাগনেট মনে করে আমরা আমাদেরকে প্রস্তুত করে কিন্তু আমরা আসছি। ভাইয়া হঠাৎ করে কিন্তু ঘর থেকে এসে কেউ রাজপথে দাঁড়াইতে পারে না, তাদেরকে তৈরি হয়ে আসতে হয়। আমরা তৈরি হয়ে এসে প্রথমে 19 দফা, তার 6 দফা, তারপর 19 দফা, তারপর আমাদের 1 দফা, এখন তো 31 দফা চলছে। এটা আমাদের নির্বাচন নিয়ে আমরা সামনে কি করব, কিন্তু ওই 1 দফার ক্ষেত্রেই হয়তো আমাদেরকে সামনে, যেমন অনেকের কাছে মুখে শুনতে হয় কি যে আপনারা কি করছেন, বিশেষ করে অন্য দলগুলো বলে আপনারা কি করছেন, আপনাদের মহাসচিব তো ঘোষণা দিয়ে দিছে যে বিএনপি যাবে না। আরে এইটাই তো টেকনিক ছিল, যদি বলা হইতো যে আমার বিএনপি আছে, ওইখানে কোনো সমস্যা করছে কি, বিএনপি ধরো হোক মামলা। আমাদের মহাসচিবরা, আমাদের উদ্বোধন কর্মকর্তা যারা ছিলেন, আমাদের সিনিয়র যারা ছিলেন, তারা আমাদেরকে বলছেন যে তোমরা ইয়ে করো, টেকনিকে কৌশলী হও, কৌশল অবলম্বন করে তোমরা দলের জন্য কাজ করো, রাজপথে থাকো, কেউ যেন ধরা না পড়ো। কেউ মুখে মাস্ক বেঁধে, কেউ বোরকা পরে, কেউ মনে করেন এরকম করে আমরা রাজপথে আসছি। এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বাবা মা থেকে শুরু করে, আপনার এই অনলাইন জগৎ থেকে শুরু করে, রেমিটেন্স যোদ্ধা থেকে শুরু করে, এখানে সবাই আসছে। তবে এখানে কেউ কাউকে অস্বীকার করার মতো না, সবাই মিলেই এই গণ অভ্যুত্থান হয়েছে। তো হাসিনা স্বৈরাচার হাসিনাকে আমরা দৌড়াতে পারছি, কারণ কি ভাইয়া এক হাতে কখনই কিছু হয় না, 2 হাত না হলে তালি বাজে না। সবাই যখন ঐক্য হয়ে নেমেছি তখনই এটা সম্ভব হয়েছে। তবে কি এই সম্ভবটা হয়েছে, আমি মনে করব যে 80% কৃতিত্ব বিএনপির দিতে হবে, আমাদের তারেক রহমানকে দিতে হবে। কারণ কি উনি কিন্তু এটা মাস্টার মাইন্ড ছিল একটা সময়। এখন হয়তো মিডিয়ার যুগ, তো একটা সময় আপনারা রেকর্ড থেকে শুরু করে সবকিছু পাবেন। সবাই তো বলে যে উনি মাস্টার মাইন্ড করুন বা উনি সবকিছু করলেও ওনাদের নেতৃত্বে বা আপনাদের নেতৃত্বে, বিএনপি নেতৃত্ব শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারে না। সফলতা হয় না ভাই, এটা সত্য মেনে নিব না। কারণ মেনে নিব না কেন, আমি বলবো সবার অবদান আছে, দীর্ঘদিনের পরিশ্রমের একটা ফসল শেষ পর্যন্ত এসে। আর ছাত্র আন্দোলনটা হয়েছে পুরো একটা দেশ মিলে। আপনার এখানে ছিল
ছাত্র, তারপরে গার্জিয়ান, জামাতে সবাই ইসলাম, বিএনপি সব মিলায়া এটা হয়েছে। আর তারপরে বিএনপি যেটা করেছে 17 বছর এই আন্দোলন করেছে। একটা কথা না বলে না, সবাইকে আসার জন্য সুযোগ কিন্তু বিএনপি করে দিয়েছে। যে আমি বললাম না, ঘর থেকে এসে কিন্তু রাস্তায় দাঁড়ানো যায় না ভাইয়া। পাশে কিন্তু রোডে নেমেছে, রাস্তায় নেমেছে। আমাদের দিক নির্দেশনা ছিল যে কেউ প্রকাশের নাম প্রকাশ্যে যাও, ছাত্র তো প্রকাশ্যে ছিলা। যাও। কেন যেমন আমি আমার ছেলের আইডি কার্ড আমরা মা কৌশলের অংশ কৌশলের অংশ কৌশল ছিল যে যেমন ভাইয়া, তোমরা নামবে, কিন্তু ফ্রন্টে থাকবে না, ফ্রন্টে থাকবে ছাত্র, কিন্তু পিছন থেকে তোমরা সাপোর্ট দিবে। যেমন আমি আমার ছেলের বিএনপির আইডি কার্ড আন্দোলন করেছি। না আসে। আমি আমার যেমন আমাকে তো সবাই বলে যে ছোট বাচ্চা, এই জন্য পথ পাই না, অনেক সময় হয়ে যায় যেমন ছোট বাচ্চা পিচ্ছি মেয়ে বলে। তো আমি আমার ছেলের স্টুডেন্টই তো মনে হয় এইভাবে, যখন আমার ছেলের স্টুডেন্ট আইডি কার্ড পরে বের হয়েছি, কতটা কৌশল অবলম্বন। আমার মনে মনে ভয় লেগেছে যে ধরা পড়লে মনে হয় যে কি হবে, কারণ আমাদের দল থেকে তো বলছে কৌশলী হতে, হ্যাঁ, কৌশল অবলম্বন করতে এই বলা হয়েছে। কৌশলী হতেই আমরা কাজ করছি। কিন্তু সরাসরি ওই যে বলে যে কি আপনাদের দল তো বলে নাই, দল বললে আরে ভাই বিএনপির প্রতি তখন অ্যালার্জি ছিল। প্রশাসন সম্পূর্ণ খালি কখন বিএনপি সাউন্ড শুনলেই ওকে ধরবে, এরকম। স্টুডেন্ট তো ধরে নেই, স্টুডেন্ট ধরছে, হ্যাঁ মারছে, সবাই মরছে, কিন্তু বিএনপির উপরে যেরকম সরাসরি অ্যাটাক হতো আন্দোলনটা বিএনপির, এটা যাতে না বলে। না, না বোঝা যায়, হ্যাঁ, জি, এটা অ্যারেস্ট হওয়া যাবে মানে না, আমরা এটা- গার্ডিয়ান হ্যাঁ। হিসাবে মানে ভালো লাগতো। জি, আমার হলো কি যে আমরা যে আন্দোলনটা করেছি সেটা হলো কি আমাদের ছেলে মেয়ের পাশে কিন্তু আমরা ছিলাম। এটা কিন্তু আমাদের দিক নির্দেশনা ছিল না, বাট তারপর আমরা রাস্তায় ছিলাম। কেন ছিলাম? যে আজকে এই দেশের ছেলে যে মারা যাচ্ছে বা ছাত্ররা যে মারা যাচ্ছে, এটা কিন্তু আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের কেউ। তাই এই মমতে আমরা নেমেছি। লাস্ট যেদিন 5 তারিখ আমি নামলাম মাঠে, সকাল 8টায় আমি ঘর থেকে বের হয়ে গেলাম, বাসায় ছিলাম না অবশ্য, কিন্তু বা ঢাকা শহরের যে পরিস্থিতি ছিল, মোবাইল ছিল না সাথে, শুধু মানে একটাই ছিল, মেয়ে একটা কথা বলেছে, মা যেটাই করো একটা নাম ঠিকানা লিখে যে তুমি যে মারা যাবে লাস্টটা যেন আমরা পাই। এই বলে আমি প্রথম গেলাম নিউ মার্কেট, আমি ঢুকতে পারি নাই। প্রথম গেলাম জিকাতলার এখানে, ওইখানটা ঢুকতে পারি না। সিটি কলেজ গেলাম, সেখানে আমি ঢুকতে পারি না। তারপর লাস্ট আমি ল্যাবেটের ওই রাস্তাটা দিয়ে আমি নিউ মার্কেট পর্যন্ত গেলাম। ওইখানে যাওয়ার পর ওইখান থেকে বের হতে না। তারপর পিছনে আমি ওই যে নীল ক্ষেত দিয়ে ঢুকে গেলাম আমি শহীদ মিনার। দেখি শহীদ মিনারে মানে কি যে একটা অবস্থা, মানে দেখে মনে হচ্ছে আমি এখনই মারা যাবো। শেষ ফিনিশিং আমি চ্যাংখা বলে যখন দেখলাম, তখন আমার সামনে একদম সরাসরি 5টা লোক মরে গেল ওই মুহূর্তে, ছাত্র। ওইটা দেখে একটা ছেলে আমাকে টান দিয়ে বক্সিবাজার দিকে নিয়ে, আপা এদিকে চলো, এদিকে দাঁড়ানো যাবে। তখন আমি দৌড়ে যখন ওদিকে গেলাম, তখন মনে হচ্ছে হ্যাঁ আমি আজকে হয়তো বাড়িতে ফিরবো না, আমি ফিরবো না। তখন ওইখানে দাঁড়াইতে না পাইরা একটা ছেলে দিকে ওই পাশটা আওয়ামী লীগ আছে, এই পাশটা পুলিশ, আরেক পাশটা বিজিএমরা। এখন আমি কোথায় যাবো? তখন একটা লোক, আমার বয়স্ক একটা লোক খালি বললো কি, মা তুমি এই রিক্সাটা উঠো, নাহলে তুমি বাঁচবা না। তখন আমি ওই রিক্সাটা নিয়ে যখন আমি ঠিক নীলক্ষেতের মোড়ে আসলাম, তখন দেখলাম যে আমাদের ছাত্র দল একটা অংশ এখানে ছিল। তখন আমি তাদের সাথে জয়েন হইলাম, মিছিল করলাম। যখন বেলা 1টা বাজলো, তখন আর্মি আমাদেরকে ছেড়ে দিল, আপনারা শহীদ মিনারের উদ্দেশ্যে যেতে পারেন। তখনও কিন্তু আমরা জানি না যে আমাদের এই শেখ হাসিনা তখন পতন হয়েছে বা সে দেশ ছেড়েছে, আমরা জানি না, কারণ তখন আমাদের মোবাইল বন্ধ ছিল। যখন আমরা অর্ধেক রাস্তায় মিছিল নিয়ে চলে গেলাম, তখন দেখলাম যে ঢাকা ভার্সিটির কিছু শিক্ষক আমাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যে তোমরা সামনে আগাও, কিন্তু তারা কিন্তু বলে নাই যে তোমরা এখন স্বাধীন। যখন আমি রমনার কাছাকাছি গেলাম, তখন বুঝলাম যে না, আসলে দেশটা কোনো পরিবর্তন হয়েছে বা আমরা করতে পেরেছি। কেন করতে পেরেছি? 17টা বছর কিন্তু আমরা অনেক কষ্ট করেছি, যে কষ্টের কোনো শেষ নাই, সে কষ্ট আমরা ভুলতে পারবো না। সামান্য একটা কথা বলি, সেটা হলো 28 অক্টোবরের আগে আমরা একদিন 4-5টা থানা নেত্রী একসাথে ছিলাম, কিন্তু এমন একটা দিন গেছে একজনে বিকাশের টাকা এনেছে, সেই দিনে ওই রাত্রে এখানে পুলিশ হামলা করে আমাদের উপর। আমরা ফজরের সময় এখান থেকে বের হয়ে যাই। তারপরের দিন আমরা প্রত্যেকটা মেয়ে সেদিন না খেয়েছিলাম টাকার অভাবে, কিন্তু 4 তারিখে বেশি হয়েছিল আমরা না খেয়েছিলাম, কিন্তু তারপর ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই। মানে সে যে একটা ভয়াবহ দৃশ্য, মানে কি একটা কঠিন পরিস্থিতি আমরা পার করেছি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই 5 তারিখে পরে সেই মূল্যটা আমরা পাইনি। যেমন এই যে সেই মূল্যটা পাননি কার কাছ থেকে? আপনারা নিজের দলের কাছ থেকে পেইনি আমরা, কারণ কমিটি হয়েছে তো, কমিটি, সেই কমিটি কিন্তু আমি বাদ করেছি, কিন্তু ওইগুলোর মধ্যে সেই কমিটি থেকে কিন্তু আমাকে বাদ দেওয়া হয়েছে। অথচ রাজপথে আমরা ছিলাম। কিন্তু আমরা আমি এর মধ্যে সাগর ভাই একটা মিনিট এক কথা বলি, ওই যে আমি একসাথে ওই যে আমাদের গুলশানের 4 তারিখের কথা বলি, সকাল থেকে ওই যে আমাদের আওয়ামী লীগের নেতারা ওই আন্দোলন, কারণ আন্দোলনের সময় কথা বলছে, ওইটাই কিন্তু এর বহু আগে থেকে তো আমি আমি আপনাকে বলেছি, ওইভাবে আমরা এই পর্যন্ত হয়তো অনেকে ভাবতে পারে যে আপনাদেরকে কখনোই কোনো টক শোতে দেখে নাই, আপনাদেরকে ধরেই নিয়েছে যে আপনারা শুধুমাত্র জীবন ঝুঁকি নিয়ে রাজপথে থাকবেন। এই যে আমাদের মেন্টালিটিটা হয়েছে যে এই কাজ
শেষ, এরপর আপনারা আবার ঘরে ঢুকে আবার যাবেন। ঘরে ঢুকে যাবে। হ্যাঁ, এটাই এই use ধারণাটা করছি। এই ধারণাটা আমাদেরকে ভাঙা বেরিয়ে কুলার আসতে মতো, হবে। যেমন ভাষা বলে না যে একটা ভাঙা কথা বলি, কুলার মতো। আপনাদেরকে মনে করা হচ্ছে যে আপনারা ওরকম উচ্চশিক্ষিত না, আপনারা ডক্টরেট না, ব্যারিস্টার না, ব্যারিস্টার না, হ্যাঁ, সুতরাং আপনারা আমাদের degree শুধুমাত্র নেই। রাজপথে হ্যাঁ। বন্দুকের সামনে থাকবেন, হ্যাঁ। আমার ভাই তোমার ভাই করবেন, আর অন্য ভাইরা এসে সমাজ সেবী হ্যাঁ, সমাজে হ্যাঁ, এসে ভাই, এসে কিছু তারা অন্য এসে ভাইদেরও সাপোর্ট আছে, এই এই যে একটা সময় এরা কালচার পায়, আমাদের আমরা পাই। হ্যাঁ, হ্যাঁ। দুঃখজনক, এই কালচারটা কালচারটা বেরিয়ে আসতে হবে। এই পাল্টাতে কারণে হবে। আজকে আমরা পাল্টাতে প্রিয় হবে দর্শক আমরা সমাজটা। আয়োজন করেছি যারা আসলেই সত্যি করে রাজপথে যারা যেসব নারীরা জীবন ঝুঁকি দিয়ে জীবনকে ঝুঁকিতে রেখে পুলিশের বন্দুকের সামনে যারা দীর্ঘ দিন যাবত, দীর্ঘ বছর যাবত, অনেক যুগের উপরে হ্যাঁ। যারা লড়াই করেছে, সবসময় মিছিল মিটিং এর সামনে ছিল, সেসব চ্যানেল মুখগুলোকেই কিন্তু আমরা আজকে 28 এনেছি। অক্টোবরের আগের একটু কথা বলি ভাই আপনাকে। তাহলে প্রথমে আপা আমাদেরকে বলল যে তোমরা সবাই করো, সন্ধ্যার একটা সময়ে এই আড়ঙের সামনে আসো, সন্ধ্যার পরে একটা সময় স্পট দিছে এই আড়ঙের এই আপনার এই আসাদ গেট আড়ঙের সামনে আসো। তো আসলাম আমি, এই বিশেষ করে আমরা এই তিনজন, আরো কিছু ছিল। তো আসলাম, আসার পরে হঠাৎ করে মনে করেন যে আমরা শুনতেছি যে এদিকে আন্দোলন, মানে সব মেরে ফেলতেছে, যাকে পাচ্ছে তাকে সব চেক হচ্ছে, আর আমরা তো ফোন ইউজ করতে পারিনি। তারপর তিনজনে একটা সিএনজি নিলাম, নিয়ে আপা আবার ফোনে ফোনে ওরে বললো যে এটা চেঞ্জ করো, চেঞ্জ করে আবার আরেক জায়গায় গেলাম। আপা যেখানে পালায় আমরাও, মনে করেন যে হেলেনা আপার কথা বলতেছি, উনি যেখানে পালায় পরে এরপর আমাদের থাকা নিয়ে সমস্যা হয়ে গেছে যে এই রাত্রে মেয়েগুলারে কোথায় রাখা যায়। পরে মনে করেন যে আস্তে আস্তে আমাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে, তুই ওখানে থাকবি, তুই ওখানে থাকবি। আর মন ছোট হয়ে যাচ্ছে যে একটা দলে যদি একসাথে থাকি তাহলে দেখা যাচ্ছে ধরা গেলে একটা সাহস থাকে। আমরা সেদিন আবার শান্তিনগরে ছিলাম, কিন্তু আমরা আবার এদের সাথে আবার ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে। আমরা শান্তিনগরে এরপর আমরা একটা বাসায় গেলাম, বাসায় থাকলাম, কিছুক্ষণ পরে নিউজ আসলো কি ওখানে থাকা যাবে না, ওখান থেকে বের হয়ে যাওয়া লাগবে। আপারই এখন রিস্ক হয়ে গেছে, মানে আপাই অ্যারেস্ট হয়ে যাবে। পরে আপার মতো আপা সেফটি নিয়ে আবার এক জায়গায় গেল, আমাদেরকে এক জায়গায় বললো যে তোমরা তোমাদের মতো এখানে থাকো। তো সেখানে লোক বেশি হয়ে গেছে। পরে আবার মানে বিশ্বাস করবেন না ভাইয়া, একই রাত্রে মানে 4টা জায়গা চেঞ্জ করতে দিচ্ছে। না, আসলে এগুলি বলে শেষ করা যাবে না। মানে কি যে দিন আমাদের উপর দিয়ে গিয়েছে, আমরা যখন এলাকায় ঢুকেছি মনে হচ্ছে যে জন্তু জন্তুর দিকে যখন তাকায় থাকে সবাই আমাদের দিকে এভাবে যে এরা আমি তো একদম কন্টিনিউ 3টা বছর কন্টিনিউ। আবার ডিসেম্বর যে গোলাপবাগের যে ডিসেম্বরের যে ঘটনা, অক্টোবর যে হইলো, তার আগে কিন্তু আমার মেয়ে দুইটা ইউনিভার্সিটিতে, একটা ইন্টার একটা ইউনিভার্সিটিতে পড়ে, একটা ছেলে ছিল ক্লাস 7-এ। এদেরকে খালি বাসায় 3 জায়গায় রাখতে হয়েছে আমাকে, আমার বাসায় রাখতে হবে না। কারণ আমিনুল আমাদের যে মহানগরের যে সদস্য ছিল তখনকার, এখন তো সভাপতি, ওনার বাসার পাশে ছিল বেদে, কিন্তু আমাদের এলাকায় সারাক্ষণ পুলিশ থাকতো, সারাক্ষণ পুলিশ, যার ভয় আমার মেয়ে ছিল বাসায় 2বার পুলিশ যাবো, আমার মেয়েরা থাকতে হবে না। আমার বড় মেয়েটা বিয়ের উপযুক্ত ছিল তখন, সে বাসায় থাকতে হবে না, সে ছিল আমার এক ছোট বোনের কাছে, আমার মেয়ে ছিল এক আমার ভাইয়ের কাছে, ছেলেটা ছিল আমার খালাতো ভাইয়ের বাসায়। তাহলে এই যে আমরা স্বামী ছিল তখন ননদের বাসায়, তাহলে এই যে একটা আমরা সাফার, এই যে আমাদের একটা কষ্ট, কিন্তু সেই হিসাবে আমরা এখন পাই না। যেমন এই যে 6ই আগস্ট আমাদের একটা র্যালি হয়েছিল, বিজয় র্যালি, ওইখানে আমি আফরোজা আব্বাস এবং হেলেনা আপার পাশে আমি ছিলাম, পিছনে দাঁড়ানো, আমাকে 2টা মেয়ে বের করে দিয়েছে, বলছে তোমাকে এতদিন দেখিনি কেন, মানে নতুন বলছে তোমাকে এতদিন দেখিনি, তুমি এখানে কেন দাঁড়াইছো, সরো। আমি কি একটা কথা বলবো, কিভাবে বলো, তোমার পদ কি? আমি পদ মানে আমার পদ লাগে। তখন আফরোজা আব্বাস ভাবি অবশ্য পিছনে দিয়ে তাকাইছে, মেয়েটা চুপ করে গেছে। কারণ কি, এই যে মূল্যায়নটা, এই যে নতুন মেয়েগুলো, এটা কিন্তু অনেক বড় লজ্জা যে মানুষ আমরা মানে এত কষ্ট জীবন, যেটা আমাদের বলে শেষ করতে পারবো না, একটাতে বলে শেষ করতে পারবো না। 1 মিনিট বলি ভাইয়া, আপনার একটা পুরুষ, একটা ছেলে রাজনীতিতে আসা, রাজনীতি করা যতটা সহজ, একটা নারীর জন্য কিন্তু অত সহজ না। সমাজ সবকিছু সামলিয়ে তারপর একটা নারী এসে রাজপথে থাকা ভাইয়া চারটিখানি কথা না। তারপরে এর মধ্যে আরেকটা কথা বলবো, সেটা হলো মোটামুটি সবাই আমরা বিবাহিতা, যেহেতু স্বামীরা কিন্তু সাপোর্ট না দিলে আমরা করতে পারতাম না। মূল কিন্তু আমাদের স্বামী। কারণ কি, যখন একটা মেয়ে যখন রাতের বেলা বাইরে থাকে তখন কিন্তু সমাজ কিন্তু সেটা ভালোভাবে মেনে নেয় না, কিন্তু আমাদের স্বামীরা সাপোর্ট দিয়েছে বিদায় কিন্তু আমরা কিন্তু রাতের বেলা বাইরে থাকি। কত মাস? 1 মাস না, তাও ম্যাক্সিমাম আমরা 6 মাস কিন্তু ঘরের বাইরে ছিলাম। 28 অক্টোবরের পরে আমি জানুয়ারি নির্বাচন হওয়ার পর 19 তারিখে আমি বাসায় গিয়েছি, 19 তারিখে, তাহলে কয় মাস হলো? প্রায় 4-5 মাস। আবার ছাত্র আন্দোলনের সময় আমরা
16 তারিখ ঘর থেকে বের হয়েছি আমরা 5 অন্য আগস্ট বাসায় ঘরে থেকে গেছি। অক্টোবরের পরে যে আমরা মিস্ত্রিগুলো করেছি ভাইয়া আপনি চিন্তা করতে পারবেন না ওই পরিস্থিতি যে কি ভয়ঙ্কর। এইখানে দাঁড়িয়ে আছি, এখানে বোমা পড়ে গেছে। গিয়েছি পুরা আমাদের জুতা দেখলেই চিনে যেত সবচেয়ে আমাদের কেস দেখলেই থামাই দিত। তখন রড দিয়ে মানে দৌড় পাড়াতো, আমরা রিক্সা দিয়ে হসপিটালে মরে যাবো না কি করবো কোনো হসপিটালে আপা বলছে যে তোরা ইয়ে কর মিরপুর 10-এ থাক। ওই যা ওই দিনকার ঘটনা আমরা একসাথে আমরা মনে করেন প্রায় 25 জন নিয়েছিলাম ওই দিন। মিরপুর 10-এ থাক, 10-এ ও একদিকে মানে ইয়ের মতো ওই যে CID ও অন্যদিকে তাকে মনে করেন যে একটু হাঁটতেছে, সে আরেকদিকে ফোন টিপাইতেছে, আমরা দুজন যে একদিকে বসছি। আপা আসলেই নামবে আমরা করবো। আপা আইসা মাত্র রিক্সা থেকে নামতে দেখি কোথা থেকে পুলিশ চলে আসছে। এই পুলিশ মনে করেন এখানে মনে করেন যে পিটাপিটি করতেছে, ওইখান থেকে জীবন নিয়ে বের হওয়া মানে গায়ে পিটান পরে এটা পরে। আর আমি সবচেয়ে তারপর দেখেন ভাইয়া ওখান থেকে এরপর কিন্তু আমরা ক্ষান্ত হইনি। এটা 10টার ঘটনা। আপা বললো 1 ঘন্টা গ্যাপ দাও, আবার দিছে হলো 1 ঘন্টা পরে। না আমরা করেছি হেলেনাটাকে পাঠাই দিলাম আমরা যে আপনি আগে চলে যান। 11টায় গিয়ে আবার এরপর চেঞ্জ করছে 2-এ না 2-এর মরে গেছে। 2-এর থেকে গিয়ে দেখি কি একই পরিস্থিতি। আবার আসছে আইডিয়াল স্কুলের সামনে, ওখানে এসে দেখি একই পরিস্থিতি। ওইখানে বেশি তারপর হইছিল আমরা আইডিয়ালে চলে গেছি ইলিয়াস মোল্লার এলাকা আমাদের উত্তরায় গিয়ে। তারপর কিন্তু আমরা চতুর্থবারে ওই দিনের ভিতরে আমরা প্রোগ্রাম করেছি। এটা আমাদের হয়েছে এই জায়গা থেকে এই যেমন জায়গায় 28 অক্টোবরের পরে আমরা 17টা হরতাল করেছি। 17টা হরতালে কিন্তু আমরা মোটামুটি 10 থেকে 15 জনের উপর নিয়েছিলাম। একটা প্রোগ্রামে গেলে আমরা যাই বিআরএসএম এর আসলো থেকে এটা অথচ 5 তারিখে পরে আমাদের কোনো ডাকি দেয় কোনো প্রোগ্রামে ইয়া করে না ভাই। এইটাই আমাদের সবাই মানে এইটাই কষ্ট আমাদের। সাগর ভাই একটা কথা কি, আমার মা যখন আইসিইউতে ভর্তি হৃদরোগে, তখন তো পুরা দমে আন্দোলন, পুরা দমে। আমি আমার বোনদেরকে বললাম যে তোমরা একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা একটু এখানে মার কাছে থাকবা, আমি একটু বের হব। কেন, কোথায় যাবা? আমার প্রোগ্রাম আছে। আমার বোনরা বলতেছে মা মৃত্যু সজ্জায় তুমি প্রোগ্রাম করতে যাবা? আমাকে যেতে হবে, কারণ যেটা একবার রক্তের সাথে মিশে গেছে এটা তো অস্বীকার করার মতো কিছু নাই। আর এখন তো আমরা পিছু হটতে পারবো না, আন্দোলন করতে হবে। যেহেতু এটা উপর থেকে ওয়ার্ডার, তারেক ভাইয়ের ওয়ার্ডার, ম্যাডাম একজন জেলখানায়, আমরা এই আন্দোলন না করলে তো ম্যাডামকে আমরা উদ্ধার করতে পারবো না। তো তোমরা যদি এটুকু আমার জন্য সাপোর্ট না টানো, তোমরা যদি এটুকু মাকে না দেখো, তাহলে আমি তো রাজপথে নামতে পারবো না, আর আমি এটা ছাড়তেও পারবো না। এই যে মাকে রেখে আমি প্রায় 22 দিন আমার মা আইসিইউতে, তাকে রেখে আমি রাজপথে আন্দোলন করেছি। আর এই 3 দিন আগেকার একটা ঘটনা বলি আমি, আপনার জিয়া উদ্যানে ওখানে গিয়েছি আমরা মাজার জিয়ারত করতে, যে কোনো একটা কথা পরিপ্রেক্ষিতে 1 তারিখে একটা মেয়ে, দক্ষিণের একটা মেয়ে আমাদের বলে উঠছে আমার অ্যাটাক করছে, যে কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে, কথাটা আমি নাই বলি, বলছে যে এই তুই কোথা থেকে আসছিস, তোর 17 বছর দেখে নি, তুই কোথায়। অথচ তাদেরকে আমরা চিনি না, বুঝছেন। 33 বছর আন্দোলন করছি, ছাত্র রাজনীতি করে এখানে আসছি। হেলেন আপা তখন ইডেন কলেজে ভিপি, আমি তখন সিটি কলেজে পড়ি ইন্টার। তখন থেকে হেলেন আপার সাথে আমি রাজপথে, ডাকসুর ভিপি তখন হলো আমান ভাই। তখন আমরা যদি এখন যদি এই অবস্থা যদি হয়, এখন যারা আসছে নতুন তীর্থের পাখি হয়ে, তারা যদি আমাদের বলে তুই কোথা থেকে আসছিস, এগুলো কি মানা যায়? এটাই এক নম্বর কষ্ট আমাদের সবচেয়ে বড় কষ্ট এটা। জুলাইয়ের আন্দোলনে আমরা 5 দিন 10 নম্বরে 5 তারিখে আমাদের 9টার সময় আমাদের গোলচক্করে যাওয়ার কথা। আমার এক বান্ধবী ছিল পাপিয়া, ওর বাসায় ছিলাম আমরা একসাথে ছিলাম। না না ওইখানে ছিলাম, ঠিক আছে। তো যাই হোক, সবচেয়ে কষ্ট হলো যে আমরা যে এই যে দীর্ঘদিন যে রাজনীতি পথে ছিলাম, আর এখন এসে আগের থেকে একটু বেটার, এটা বলবো যে হ্যাঁ এখন একটু মানে উন্নত ভাবে কথাবার্তা বলতে পারছি, আমাদের এখন নিজেদের দলীয় উন্নত ভাবে কথা বলতে পারছি, চলতে পারছি, এটা আমাদের বাধা নেই। আমি এটি বলে শেষ করতে চাই আজকে, তেমন আপনাদের পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি এবং আশা করি আমাদের জনগণ বা আমাদের দলের শীর্ষ নেতারাও দেখতে পাবে, যদি তারা আপনাদেরকে দেখতে চান। যারা একটা সময় এসির ভিতরে ছিল, তখন আপনারা এসির বাইরে ছিলেন,
এখন আপনারা এসির ভিতরে তার ঢুকতে পারেন না, তখন তারা এসির বাইরে থেকে ঢুকে বের হয়ে গেছে, তারা এসির ভিতরে নাই, তারা এখন এসির বাইরে এসে আপনাদের জায়গাটা দখল করবে। সেটাই। তো সেটি যদি হয় অবশ্যই কারোর জন্যই ভালো নয়। আর আরেকটা জিনিস আমরা দেখেছি সবসময়, যখন হাসিনার রেজিম ছিল, হাসিনার শাসন আমলে কিন্তু অনলাইন খুব স্ট্রং শক্তিশালী একটি জায়গা ছিল। অনলাইনে সার্বক্ষণিক একদম সাহসিকতার সাথে যে বিএনপি করি, বিষয়গুলিকে বলবার মতো সাহসিকতা সবার ছিল না। সেখানেও সরব উপস্থিত ছিল আমাদের তখন ছবি ভিডিও ডিলিট করা হয়েছে, আমরা রাখিনি। ভাইরাল করা কোনো বিষয়কে, যে কোনো বিষয়কে, এবং তাদের লাখো ফলোয়ার্স, তাদের এইসব আয়োজনকে দেখে দেখে যে একটু সতেজ থাকা, একটু সক্রিয় থাকা, এই একটি বিশাল একটা সময় গিয়েছে। তখন আমরা দেখেছি এগুলি তো আর এমন না যে সেই 100 বছর আগের ইতিহাস, এগুলি এখনো ঘাটলে দেখা যাবে এবং এগুলির সাক্ষী হিসেবে এখনো পর্যন্ত এটা আমরা মুখ দিয়ে বলতে যাব না, এটা অনলাইনেই আছে। সুতরাং আমি মনে করি যারাই বঞ্চনার শিকার হবে তাদের পাশে ফেসবুক থাকবে। কারণ হলো আমরা ফেসবুক সবসময় এই জাতির বঞ্চনার সময় তৈরি হয়েছে, জন্ম হয়েছে। সামনের সময় যারাই, যেই গোষ্ঠী, যেই দলের মানুষরা কোনো না কোনো কারণে বঞ্চনার শিকার হবে, কোণঠাসা হবে, তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। শেষ করে ফেলি আমরা, জাস্ট 1 মিনিট। একটা কথা সেটা বললাম, আমরা যখন 2014 থেকে 2018 মধ্যে কিন্তু আমরা কিন্তু খুব বিশাল একটা কিন্তু জায়গায় ছিলাম, কঠিন একটা জায়গা। ওই মুহূর্তে আমরা যে পোস্ট গুলো করতাম বা যে প্রোগ্রাম গুলো, সেখানে একটা মানুষ কমেন্ট করতেও ভয় পাইতো। পোস্ট তো দূরের কথা, কমেন্ট করতে, কিন্তু তারাই আজকে বড় বড় কথা, বড় বড় সব নেতাদের সাথে তাদের ছবি আসে কোথেকে, এটা অবশ্যই আমাদেরকে দিচ্ছে। আমি তো আজকে মানে সেই কবে থেকে আমরা অনলাইনে, সুতরাং আমরা তো আজকে দেখতে গেলে আমি ব্যক্তিগতভাবে সাক্ষ্য দিলাম আপনাদের বিষয়ে, ঠিক আছে? যারাই এমন বঞ্চনার শিকার হচ্ছে, যারাই বিগত সময়ে ভূমিকা রেখেছিল, যারাই অভিমান করে এখনো পর্যন্ত ঘরে ঢুকে গেছে, এখন বিএনপির যারা শীর্ষ নেতা, তাদের দায়িত্ব তাদেরকে ঘর থেকে বের করে এনে তাদেরকে সম্মান দেওয়া। এটাই হলো হিউম্যানিটি, এটাই হলো নেতৃত্ব। আমি একটা মিনিট বলবো ভাইয়া, একটা মিনিট বলবো এটার জন্য। আমরা আসলে দল কার জন্য করেছি? আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি, আমার দেশ মাতার। যখন দেখেছি উনি তো ফেব্রুয়ারি মাসের 8 তারিখে অ্যারেস্ট হইলো, 18 আমি 1 তারিখে, তার 1 সপ্তাহ আগে আমি অ্যারেস্ট হলাম। ওই ম্যাডামের লাস্টে যে হাজিরাটা ছিল রমনা থানার সামনে, তখন ওই জেলখানা ওদের বসে ভাবতাম যে উনি তখন অ্যারেস্ট হয়ে গেল, আমাদের কাশিমপুরে আনার কথা ছিল, আপনারা সবাই জানেন, ওখানে আনিনি। তখন ভাবলাম উনি যেহেতু এই জেল খাটতে পারতেছে, এত কষ্ট করতে পারতেছে, আমাদের তারেক রহমান কত নির্যাতিত হয়ে সে দেশ ছাড়া হয়েছে, কিভাবে ওনাকে মেরে ফেলার একটা পরিকল্পনা করেছিল। তো ওইটা আসলে লক্ষ্য রেখে কিন্তু আমরা ওই ওই ম্যাডাম আমরা তো তার আমরা 3-4 মাস জেল, আমি কিন্তু পরপর 3-4 মাস করে কয়েকবারই জেল খাটছি। কিন্তু আমি যখন ভাবলাম যে এরকম লাগে যে সবার কথা মনে পড়ে, সন্ধ্যা হয়ে যখন গেট লাগাই দেয় যেটা, তখন ভাবলাম যে আমাদের ম্যাডামের জন্য কিন্তু আমরা যে এই ত্যাগ স্বীকারটা করছি, এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের আমি বলি আমাদের দেশ নায়ক তারেক রহমান ভাইয়ের উল্লেখ করে আমি বলছি একটা কথায়, আপনি আমাদের অভিভাবক বা বড় ভাই, আমি একটা কথা বলবো, যারা আমরা এখানে আছি যে কজনে, আমরা কিন্তু মূলত আপনি দেখবেন বা খোঁজ নিয়ে দেখবেন, আমরা যে রাজপথে ছিলাম আপনার আম্মার জন্য, আমাদের মা, আপনার আমরা যে দেশ জন্য এত কিছু করেছি ম্যাডামের জন্য এবং তারেক ভাই আপনার জন্য, এটা আমরা লক্ষ্য রেখে এই কষ্টটাকে বিসর্জন দিয়েছি। আপনি লক্ষ্য রাখবেন আমাদের জন্য সম্মানিত হয়, এবং আমরা নব্য বিএনপিদের কাছে যেন আমাদের অসম্মান না হয়, এটা আপনাদের কাছে তুলেছে। এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে সম্মান শ্রদ্ধা রেখে আমি আপনাকে সালাম জানাচ্ছি এবং আমাদের প্রতি খেয়াল করবেন। ধন্যবাদ। এখানেই রাখছি। প্রিয় দর্শক, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ফেসবুক পিপলে অবশ্যই এই বিষয়ের উপরে আমাদের আলোচনা চলমান থাকবে। সামনে যারাই বঞ্চিত আছেন তাদেরকে আমরা তুলে ধরবো সমানভাবে, একইভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।